ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা এপিসোড শুরু করছি এই মুহূর্তে আপনাদের জন্য। আমি জানি যে এখন ঈদের ব্যস্ততা, সবাই অনেকেই হয়তো ছুটি হয়ে গেছে অনেক কিছু, এবং অনেকেই রওনা দিয়েছেন আপনজনের কাছে এবং তাদের সাথে ঈদ কাটানোর উদ্দেশ্যে। আমার মনে হয় যে এই সময়টা আপনার যারা রাস্তায় আছেন তাদের জন্য আজকের এই এপিসোডটি অনেক বেশি উপভোগ্য হবে। এবং আমি জানি যে আজকে, আমি বিশ্বাস করি যে অনেকেই হয়তো গাড়িতে যেতে যেতে শুনবেন। যদি এই মুহূর্তে আমাকে দেখতে পান তাহলে শুনবেন। অনেকে হয়তো জানতেও পারবেন না, কারণ যদি বেল আইকন ক্লিক করা না থাকে বা সাবস্ক্রাইব করা না থাকে তাহলে আসলে নতুন কোনো একটা এপিসোড আসলে এটা টের পাওয়া যায় না। আর সেই সাথে আপনাদের জন্য আমার ঈদের এবারের উপহার হচ্ছে www.bhoot.com.bd। আপনি চাইলে একটু চেক করে ফেলতে পারেন এবং সেখানে গিয়ে আপনি কন্টেন্টগুলো শুনে আসতে পারেন। অনেক কিছুই আছে, আপনি চাইলেই সেটা দেখে আসতে পারেন। এবং এই যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে আমাদের নিজেদের একটা প্ল্যাটফর্ম, আমাদের নিজেদের একটা জগৎ এবং ভয়ের রাজ্য। সেখানে আপনাকে সাদর আমন্ত্রণ জানাই। ঈদের মাঝে মাঝেও যদি সময় পান তাহলে আপনি যেমন আসবেন ঠিক একইভাবে আপনার বন্ধু বান্ধব সবাইকে পরিচয় করিয়ে দিবেন এই ওয়েবসাইটটির সাথে। এই বিশ্বাস আমার আছে এবং এভাবেই সবসময় আপনারা পাশে থেকেছেন। আর আমাদের ইমেল অ্যাড্রেস, আগের ইমেল অ্যাড্রেসটা আছে, বাট এখন আপনি যদি ইমেল অ্যাড্রেস আমাদের যে নতুন যে ইমেল অ্যাড্রেসটা ওয়েবসাইটের মাধ্যমে আমরা সেটা পেয়েছি, সেটা হচ্ছে russell@bhoot.com.bd। সেখানে আপনি এসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এখন আমি দেখতে পাচ্ছি যে অনেকেই আমাদের সাথে কমেন্ট করে সাথে আছেন। এই মুহূর্তে ঢাকার মিরপুর থেকে আছেন, নামটা পড়তে পারলাম না। আপনারা নামটা আগে লিখবেন, প্রথমে নাম লিখবেন, তারপর কমেন্টটা লিখলে ভালো হয়। হাই রাসেল ভাই, আমার নাম রাকিব, শুনছি টুঙ্গিপাড়া থেকে। মালয়েশিয়া থেকে আছেন আমাদের সঙ্গে রক্তকুমার দাস, আমাদের সঙ্গে আছেন কে জে টুটুল, আমাদের সঙ্গে আছেন মহাদেবপুর নওগাঁ থেকে, নামটা লেখেননি সুতরাং আমি পড়তে পারলাম না। রাসেল ভাই নারায়ণগঞ্জ বন্দর থেকে আকাশ বলছি। চাঁপাই নবাবগঞ্জ থেকে সানি আছেন আমাদের সঙ্গে। শ্রীপুর থেকে আছেন আবির। রাজশাহী বাঘা থেকে আছেন, নাম লেখেননি। সো আমি যারা নাম লিখলেন সেইগুলোতে যাই। বিজয় বলছেন মালদ্বীপ থেকে। মালদ্বীপের প্রচুর 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 লিসেনার্স আমাদের সঙ্গে থাকেন। কুয়েত থেকে আছেন আশিক, ভোলা থেকে আছেন জাহিদ, সিরাজগঞ্জ থেকে আসেন আশরাফুল ইসলাম, ওমান থেকে পড়তে পারবেন, সাতক্ষীরা থেকে ইসরাফিল, দেবাংশু সাহা মানিকগঞ্জ থেকে আছেন, সিং চৌধুরী প্রতিদিনের মতো আজকেও যুক্ত হয়েছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি লাম উত্তরা থেকে, আমাদের সঙ্গে আছেন আকরাম, আমাদের সঙ্গে আছেন মনির রাজশাহী থেকে, পাবনা থেকে সানি আছেন আমাদের সঙ্গে, রাতুল আছেন কেরানীগঞ্জ থেকে। আপনারা সবাই আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন। চলুন আমরা সরাসরি চলে যাই আমাদের আজকের প্রথম ঘটনায়। শুরু করা যাক। শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন এবং আপনি সবসময় ভালোর দলেই থাকেন। আজকে আমার জীবনে ঘটে যাওয়া কিছু অদ্ভুত অনাকাঙ্ক্ষিত ঘটনা বলবো, যা না বললেই নয়। তাহলে চলুন শুরু করা যাক। আমার নাম মোহাম্মদ সাইদুল ইসলাম সাজিদ। আমার বাসা গাজীপুরের শ্রীপুরের বিন্দুবাড়ি গ্রামে অবস্থিত। আমি একজন অনার্স বিভাগের ছাত্র। আমার জীবনে ঘটে যাওয়া কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আজ শেয়ার করব। ঘটনা এক। একদিন আমি মসজিদ থেকে নামাজ পড়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছিলাম। তখন বাড়ির কাছাকাছি যেতেই আমাদের পারিবারিক কবরস্থান। কবরস্থানের পাশে সোনালী ধান ক্ষেত। কবরস্থান থেকে আমার বাসার দূরত্ব খুব বেশি ছিল না। প্রতিদিনের মতো আমি নামাজ শেষ করে বাড়ির দিকে রওনা হচ্ছিলাম। আরেকটা কথা বলতে ভুলে গেছি, যেই জায়গায় ঘটনাটি ঘটেছিল ওইটার একটু বিবরণ দিয়ে নেই। কবরস্থানের পাশে বড় একটা আম গাছ আছে। ঘটনা মূলত ওই আম গাছটিকে ঘিরেই। যখনই ওই আম গাছটার নিচ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ মনে হলো আম গাছে কিছু একটা বেয়ে উঠছে। আমি তখন রীতিমতো ভয় পেয়ে যাই। মনে হলো কিছু একটা আমাকে দেখে তাড়াতাড়ি ওপরে উঠে গেল। তখন আমি প্রচন্ড ভয় পাই। আমি তড়িঘড়ি করে বাসায় চলে আসি।
এর আগেও এই কবরস্থান এবং আম গাছে ঘটনা ঘটেছে। একদিন আমার দুলাভাই রাত 12টায় অফিস থেকে ডিউটি শেষ করে বাসায় আসছিলেন। তখন ওই আম গাছের নিচ দিয়ে আসার সময় তিনি ভয়ঙ্কর শব্দ শুনতে পান। গাছ থেকে হঠাৎ কি যেন একটা পড়েছিল। তখন দুলাভাই তাড়াতাড়ি বাসায় চলে আসেন। এখনো জানা যায়নি গাছটিতে কি আছে। ঘটনা 2, আরেকদিন আমি মসজিদ থেকে এশার নামাজ শেষ করে আমার ছোট ভাইকে আনতে মাদ্রাসায় যাই। এখানে একটা কথা বলে রাখি, আমার ছোট ভাই আমাদের এলাকার হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করত। মসজিদ থেকে মাদ্রাসা একদম কাছাকাছি। তো আমি শুধু ফরজ নামাজ আদায় করে চলে আসছিলাম। বাসায় গিয়ে সুন্নাত আর ওয়াজিব পড়ব, এই নিয়তি ছিল আমার। তাই মনে করলাম ছোট ভাইকে বাসায় নিয়ে একেবারে যাব। যেই চিন্তা সেই কাজ। নামাজ শেষ করে সোজা মাদ্রাসায় চলে গেলাম। মাদ্রাসায় তখনও এশার নামাজের জন্য কেউ দাঁড়ায়নি। তো অনেকক্ষণ পর হুজুর ছাত্রদের পড়া শেষ করিয়ে যে রুমে নামাজ পড়েন ওই রুমে চলে আসেন। তখন ছাত্ররা একে একে সবাই নামাজে দাঁড়িয়ে যায়। আমি বাইরে বারান্দায় একা বসে আছি। তখন একজন ছাত্র নামাজ না পড়ে বাইরে চলে আসে। আমি বললাম, এই তুই নামাজ পড়লি না কেন, বাইরে আসলি যে? ছেলেটা অনেক দুষ্টু ছিল, তাই আর কিছু বলিনি। তখনই ঘটল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা, যা আমার কল্পনার বাইরে। আরেকটা কথা বলে রাখি, মাদ্রাসার বারান্দা থেকে মসজিদটি পুরোপুরি দেখা যাচ্ছিল। আমাদের এলাকার মসজিদটি ছিল 1 তলা বিশিষ্ট। এখন 2 তলার কাজ চলছে। 2 তলা মোটামুটি কমপ্লিট। তখন ওই মাদ্রাসার ছেলেটা বলল, ভাইয়া ওই দেখো মসজিদের ছাদে কে যেন দাঁড়িয়ে আছে। আমি বললাম, কে? আরেকটা কথা বলতে ভুলে গেছি, ওই মাদ্রাসার ছেলেটার নাম ছিল জিসান। তখন জিসান আমায় কিছু না বলে দেখানোর চেষ্টা করছিল। আমি কিছুই দেখতে পাইনি। মসজিদের পাশেই একটা কড়ই গাছ ছিল, যার কারণে ভালোভাবে দেখা যাচ্ছিল না। তখন জিসান আমাকে আঙুল দিয়ে ইশারা করে দেখালো। আমি দেখতে পেলাম কেউ একজন মানুষের মতো দেখতে মসজিদের 2 তলার ছাদে দাঁড়িয়ে আছে। তখন আমি চিন্তা করলাম যে এত রাতে মসজিদের ছাদে কে থাকতে পারে। ঘড়িতে তখন সময় 9টা। মাদ্রাসার ছাত্রদের নামাজ শেষ হয়নি, আবার মসজিদ থেকে সবাই নামাজ শেষ করে চলে গেছে। আমি মনে মনে চিন্তা করছি, এটা কি কোনো মানুষ নাকি অন্য কিছু? ওই অবয়বটা সাধারণ মানুষের থেকে অনেকটা উঁচু ছিল। আমি দেখতে চেষ্টা করলাম অবয়বটি কি করে। পরে দেখি অবয়বটা ছাদের মধ্যে, মানে এক কোণা থেকে আর এক কোণায় হাঁটাহাঁটি করছে। তখনও বুঝতে পারিনি যে এটা আসলে কোনো মানুষ না। অবয়বটা এবার সিঁড়ি দিয়ে 2 তলায় নামছে। তখন আমি মনে মনে বলছি, আজকে দেখে ছাড়বো এটা আসলে কি। আমি অবয়বটাকে নজরে নজরে রাখলাম। 2 তলায় নামার পর অবয়বটাকে দেখা যাচ্ছিল না। তখন ছাত্ররা নামাজ শেষ করে বাইরে আসে। আমি একজন ছাত্রর কাছ থেকে একটা টর্চ লাইট নিয়ে যেই 2 তলায় নেমেছি, আমি দেখি, মানে যা দেখি তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি দেখি ভেতরে কিছু নেই, কেউ নেই। অনেকটা ভয় পেয়ে যাই। তারপরে আর কিছুই দেখতে পাইনি। এই মসজিদকে ঘিরে আরো অনেক ঘটনা আছে, বিশ্বাস করবেন কিনা জানি না। আমি পুরোই শকড এই ঘটনার পর থেকে। ঘটনাটি পুরোপুরি সত্য। আজকে লিখলাম না, এই ঘটনাগুলো সিলেক্টেড হলে পরবর্তীতে আরো কিছু ঘটনা লিখব। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell.
আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালো আছেন। অনেকদিন ধরেই একটা ঘটনা পাঠাবো ভাবছিলাম, কিন্তু লেখার হাত ভালো নয় বলে সাহস করিনি। ঘটনাটি আপনার কণ্ঠে পড়ে শোনালে খুশি হব। আমার নাম প্রকাশ করবেন না। ঘটনাটি ঘটে আমার বাবার সাথে। বেশি কথা না বাড়িয়ে চলুন ঘটনায় যাওয়া যাক। ঘটনাটি ঘটে 1988 সালের ডিসেম্বর মাসের কোনো এক প্রচণ্ড শীতের রাতে। আপনি তো জানেন, সে সময় প্রত্যন্ত অঞ্চলে, গ্রাম অঞ্চলে টেলিভিশন, অ্যান্ড্রয়েড ফোন তো দূরের কথা, বিদ্যুৎ পর্যন্ত পৌঁছায়নি। তবে সে সময় গ্রামগঞ্জে যাত্রাপালার খুব প্রচলন ছিল, বিশেষ করে শীতকালে। যাই হোক, আমার বাবা ছিলেন অত্যন্ত সাহসী ও জেদি প্রকৃতির মানুষ। যেখানেই যাত্রাপালার খবর শুনতেন সেখানেই বন্ধুদের সঙ্গে দেখতে যেতেন। একদিন বাবার ঘনিষ্ঠ বন্ধু আব্দুল করিম চাচা, ছদ্মনাম, তিনি বাবাকে ডেকে বললেন, আব্দুস সামাদ, আজ রাত 10টায় আমাদের পাশের 2 গ্রাম পরে একটা যাত্রাপালা হবে, আমরা সন্ধ্যায় বের হয়ে যাব। বাবা বললেন, আচ্ছা ঠিক আছে, আজ সন্ধ্যায় যাত্রাপালা দেখতে যাব তাহলে। এবার বাবার ভাষায় ঘটনাটি বলছি। বাবা যেভাবে বলেছিলেন সেভাবেই তুলে ধরছি। করিমের বলা কথা অনুযায়ী আমি সন্ধ্যার পরপরই করিমের বাড়িতে যাই তাকে ডাকতে। সেখানে গিয়ে দেখি করিম বাড়িতে নেই। করিমের নানি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় সে মায়ের সঙ্গে নানি বাড়িতে গেছে। করিম আমার খুব কাছের বন্ধু হওয়ায় তার অনুপস্থিতিতে আমার ভীষণ মন খারাপ হয়ে যায়। তারপরও আমি অন্য কাউকে সঙ্গে না নিয়েই যাত্রাপালা দেখার উদ্দেশ্যে রওনা দেই। বলে রাখা ভালো, আমাদের গ্রামের পশ্চিম দিকে বিশাল ফসলি জমির মাঠ। মাঠের মাঝখানে আঁকাবাঁকা সরু রাস্তা, আর রাস্তার খানিকটা পাশে একটা বিল। সেই বিলের পাড়ে ছিল একটি শতবর্ষী বটগাছ। গ্রামের মানুষ বিশ্বাস করত ওই বটগাছে জিনদের বসবাস। যাই হোক, বিশাল মাঠ পেরিয়ে পৌঁছে গেলাম কাঙ্ক্ষিত গ্রামে। যাত্রাপালা দেখতে দেখতে রাত 12টা বেজে গেল প্রায়। গ্রামের শীতের রাতে 12টা মানে গভীর রাত। আমি কোনো কিছু না ভেবেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। গ্রাম পেরিয়ে সেই বিশাল ফসলি মাঠ, চারদিকে ঘন কুয়াশা, চাঁদের আলোয় হালকা সরু রাস্তা ধরে হাঁটছি। আমি যখন সেই বিশাল বটগাছের সামনে পৌঁছাই তখন দেখতে পাই গাছের নিচে মানুষের মতো অনেকগুলো অবয়ব সারি বেঁধে বসে আছে, আর 2টো অবয়ব সবার মাঝে খাগড়াই বিতরণ করছে। আমাদের এলাকায় এক ধরনের মিঠাই, এটাকে খাগড়াই বলা হয়। আমি প্রচন্ড সাহস নিয়ে সামনে এগিয়ে গেলে মানুষের মতো অবয়বগুলো আমাকে এক মুঠো খাগড়াই খেতে দেয়। আমি খাগড়াইগুলো আমার গায়ের চাদরে নিয়ে আবার বাড়ির দিকে হাঁটতে শুরু করি। আমি যখন খাগড়াইগুলো মুখে দিলাম তখন বুঝতে পারলাম এত মজার আর এত মিষ্টি খাগড়াই আমি জীবনে কখনো খাইনি। একটা কথা বলতে ভুলে গেছি, আমাকে যখন অবয়বগুলো খাগড়াই দিয়েছিল তখন তারা বলেছিল, খাগড়াইগুলো কখনো দেখবে না। যেই বলা সেই কাজ, আমি খাগড়াই খেতে খেতে প্রায় 4 কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাড়ির সামনে চলে আসি। তবুও যেন এক মুঠো খাগড়াই ফুরোচ্ছে না। আমি বাড়িতে এসে খাগড়াইগুলো দেখার জন্য চাদরের ভেতরে তাকালাম। তারপর যা দেখলাম তা আজও আমাকে শিহরিত করে। আমি দেখতে পেলাম ওগুলো কোনো মিষ্টি মিঠাই ছিল না, ওগুলো ছিল কেঁচো মাটি। গ্রামের ভাষায় যাকে চোরার মাটি বলা হয়। চোরার মাটি দেখতে কিছুটা খাগড়াইয়ের মতো। আমি কিছুক্ষণ আগেই যে জিনিস এত মজা করে খেলাম, জীবনে এত সুস্বাদু খাগড়াই কখনো খাইনি। ভাবলাম, চাদর খুলে দেখি, সেখানে মাটি। এই ঘটনাটা আমার কাছে এক রহস্যময় সত্য ঘটনা হয়ে আছে। রাসেল ভাই, এই ছিল আমার বাবার সাথে ঘটে যাওয়া একটি রহস্যময় সত্য ঘটনা। ঘটনাটি প্রচারযোগ্য মনে করলে প্রচার করবেন। প্রিয় রাসেল ভাই এবং আপনাদের সবাইকে, অর্থাৎ লিসনারদের সবাইকে ভালোবাসা ও শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। নাম প্রকাশে অনিচ্ছুক, তবে তিনি নাম ঠিকানা সবই দিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম চমৎকার একটি ঘটনা পাঠানোর জন্য। ঘটনাটি ছোট,
বাট খুবই ইন্টারেস্টিং। ভালো থাকবেন আপনি। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আল্লাহর রহমতে আশা করি ভালো আছেন। আমি মালদ্বীপ প্রবাসী। আমি আপনার সাথে আছি প্রায় 2016-17 থেকে। ভূত এফএম ছিল তখন, এখনো আছি। বেশি কথা না বলে আমি ঘটনায় যেতে চাই। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। ঘটনাটা ঘটে আমার নিজের সাথে, আমার মামাতো ভাই রনি এবং আমার সমবয়সী মামার সাথে। সময়টা ছিল 2014 সালের ডিসেম্বর মাস। তখন স্কুল ছুটি ছিল। আমি, আমার মা, বোন সবাই যাই নানু বাড়িতে। আমার আম্মা বিকেলে পাশের গ্রামে এক আত্মীয়ের বাসায় যান। রাত 10:30টার কাছাকাছি সময় মা আমাকে কল দিয়ে বলেন সেই আত্মীয় আমাকে যেতে বলেছেন, আমাকে দেখবেন। আমি আর আমার মামাতো ভাই সাথে সমবয়সী এক মামা যার নাম সাব্বির আহমেদ হাজারি, 3 জন মিলে রওনা দিলাম। সেই রাস্তার বর্ণনা দিলে বুঝতে সুবিধা হবে যে রাস্তায় আমরা যাব। প্রথমে একটা পুকুর পড়ে, তারপর একটা কবরস্থান, এরপরে 10 থেকে 15 পা পরেই দুপাশে কবরস্থান, যার ডান পাশে তাল গাছ আর বাম পাশে বাঁশের একটা জঙ্গল। আমরা 3 জন যখন সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন অনেক উচ্চস্বরে হাসাহাসি করছিলাম। প্রথম কবরস্থান স্বাভাবিকভাবে পার হলাম, তবে দ্বিতীয় কবরস্থানের মাঝ দিয়ে যখন যাচ্ছি হঠাৎই কেউ সাব্বির মামার পিঠে সজোরে একটা থাপ্পড় মারে। মামা একটা চিৎকার দিয়ে আমার মামাতো ভাই রনিকে উদ্দেশ্য করে বলে, রনি, মজা করার একটা লিমিট আছে, এত জোরে থাপ্পড় মেরে কি ফাজলামি করছিস? আমি আর আমার মামাতো ভাই হতভম্ব হয়ে যাই। কি বলছো এসব? তোমাকে আমরা মারবো কেন? মামা তৎক্ষণাৎ তার গায়ের গেঞ্জি খুলে দেখালেন, পিঠে 5 আঙুলের ছাপ। আমরা 2 জন রীতিমতো অবাক। ঠিক তখনই হঠাৎ কোথা থেকে একটা ধমক আমাদের কানে আসে। এই ধমক শুনে আমরা ভয়ে দৌড়ানো শুরু করি। এক দৌড়ে সেই আত্মীয়ের বাসায় গিয়ে পৌঁছাই। আমাদের দৌড়ে আসতে দেখে আম্মা জিজ্ঞেস করলেন, কি হয়েছে? আমরা বললাম, কিছু না, এই তো একটু দৌড় নিয়ে প্রতিযোগিতা করছিলাম। ঘড়িতে দেখি 11টা বাজতে চলেছে। আপনারা জানেন গ্রামে 10টা মানে অনেক রাত, আর শীতের রাতে 11টা মানে গভীর রাত। বেশি দেরি না করে 10 মিনিটের মধ্যেই আম্মু আর আমার ছোট বোনকে নিয়ে আমরা রওনা দিলাম 5 জন। কি ভাবছেন ঘটনা এখানে শেষ? মূল সমস্যা তো এখান থেকেই শুরু। পুরোটা পথ আমরা স্বাভাবিকভাবে চলে আসি, কিন্তু যখন আমরা সেই 2 কবরস্থানের কাছের রাস্তায় আসি তখন আমার চোখ সেই তাল গাছের দিকে যায়। আমি দেখতে পাই মানুষ স্বাভাবিকভাবে রাস্তায় হাঁটে, এমনভাবে তাল গাছে সাদা কাপড় পরিহিত একজন মানুষ, যার অবয়ব হেঁটে তাল গাছের ওপরের দিকে উঠছে। এটা দেখে আমি রীতিমতো ভয়ে কাঁপছিলাম। আমি আমার মামাতো ভাইকে জিজ্ঞেস করলাম, ভাইয়া, তাল গাছে কিছু দেখতে পাচ্ছ? ভাইয়া আমাকে বলল, চুপ, কিছু না বলে সোজাসুজি হাঁটতে থাক। মামা এবং ভাইয়ের চেহারা দেখে আমি বুঝতে পারলাম তারাও আমার মতো ভয় পেয়েছে। তখন আমরা সবাই তাল গাছের কাছে আসি এবং হাতের বাম পাশে যে জঙ্গলটা ছিল সেখান থেকে অনবরত বাঁশের ডাল ভাঙার শব্দ পাই। ডাল ভাঙার আওয়াজ এমন ছিল মনে হচ্ছে যে 2টো আস্ত মানুষ সেখানে লড়াই করছে। আমি রীতিমতো ভয়ে আম্মুকে জড়িয়ে ধরেছি। আমার ছোট বোন চিৎকার করা শুরু করেছে। আমার মা আমাদের অবস্থা দেখে আয়াতুল কুরসি পড়া শুরু করেন। আয়াতুল কুরসির আওয়াজ শুনে আওয়াজটা কমে যায়। আমরা আবার সামনে যাওয়া শুরু করি। যখন আমরা পুকুর পাড়ে আসি কবরস্থানের পাশে, তখন ঘটে আরো ভয়ঙ্কর ঘটনা। আমরা দেখি 2-3টি কবরের পাশে অনেকগুলো সাদা কাপড় পরা অবয়ব দাঁড়িয়ে আছে, যাদের উচ্চতা ছিল 6 থেকে 7 ফুট। এটা দেখে আমার মাও ভয় পেয়ে যান। আম্মা আমাদেরকে বলেন, তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ির দিকে যা,
আমি যত তাড়াতাড়ি সম্ভব ওই জায়গা ত্যাগ করি। নানুর বাসার সামনে এসে দেখি নানা দাঁড়িয়ে আছেন। আমার নানা সবাইকে উদ্দেশ্য করে বলেন, সবাই অজু করে ঘরে যাও। আমরাও নানার কথা মতো অজু করে ঘরে প্রবেশ করি। এসে দেখি রাত 2টা বাজে। সময় দেখে আমি, আমার মা, আমার মামাতো ভাই সবাই অবাক হয়ে যাই। যে রাস্তা দিয়ে আসলে সর্বোচ্চ 20 থেকে 30 মিনিট লাগে, সেই রাস্তা আমরা 2.5 ঘন্টা ধরে এসেছি। পরদিন সকালে ওই গ্রামে আমাদের একটা ফুটবল ম্যাচ ছিল। যাওয়ার সময় আমি আমার মামাতো ভাইকে বললাম, কাল রাতে যে আওয়াজগুলো হয়েছিল, চল তো দেখি কি হয়েছে ভেতরে। যখন আমরা দেখতে যাই তখন দেখি কোথাও কোনো ডালপালা ভাঙার চিহ্ন নেই। বলে রাখি, আমার নানা জিন পালন করতেন। খেলা শেষ করে আসার পর নানা আম্মাকে বলেছেন গতকাল রাতের সব কাহিনী। নানা বলেছেন ওই কবরস্থানে নাকি এক ইমামের কবর রয়েছে। যখন আমরা জোরে জোরে হাসাহাসি করছিলাম এবং হাসতে হাসতে ওই পথ দিয়ে যাচ্ছিলাম, তখন ওই ইমামের পালিত জিন ইমাম সাহেবের কবর জিয়ারত করতে এসেছিল। আমাদের জোরে হাসাহাসির কারণে জিনটি ক্ষুব্ধ হয় এবং পিঠে থাপ্পড় মারে। আমরা আসার সময় জিনটি চেয়েছিল আমাদের ক্ষতি করতে, কিন্তু আমার নানার পালিত জিন আমার আম্মার সাথে থাকে, সেই কারণে কোনো বড় ক্ষতি করতে পারেনি। গাছের ডাল ভাঙার আওয়াজ হওয়ার কারণ আমার নানার জিন এবং ওই জিনের মধ্যে মারামারি। আমরা পুকুরের পাশের কবরস্থানে যে অবয়বগুলো দেখেছিলাম, ওই ইমামের জিনের সদস্য ছিলেন তারা। আম্মা আয়াতুল কুরসি পড়ার কারণে আমাদের কোনো ক্ষতি করতে পারেননি, যদিও ভয় দেখিয়েছেন। এর 1 সপ্তাহ পরে আমরা আমাদের বাসায় চলে আসি। ঘটনা গুছিয়ে না লিখতে পারার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। এটি আমার পাঠানো প্রথম ঘটনা। সিলেক্টেড হলে আমাকে জানাবেন, পড়ে শোনালে খুব খুশি হব। এবং আমার কাছে মালদ্বীপের এবং বাংলাদেশের আরো অনেক ঘটনা আছে, আমি সময় করে সব লিখে পাঠাবো। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। তিনি বলছেন, নিচে আমার নাম ঠিকানা দেয়া হলো, চাইলে প্রকাশ করতে পারেন। আমি বলি, নাম মোহাম্মদ আমিনুল ইসলাম অপু, নারান্দিয়া তিতাস, কুমিল্লা, এবং তিনি মালদ্বীপ থেকে এই ঘটনাটি আমাদের পাঠিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ঘটনা পাঠানোর জন্য। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? ভয়ের আরেক নাম ভূত.com with Russell. ওয়েলকাম ব্যাক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। নতুন একটা ঘটনায় যাব, যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। আমার নাম মোহাম্মদ রাজ। আমার বাসা ঢাকা কেরানীগঞ্জ সুভাদ্রা ইউনিয়নের পারগ্যান্ডেরিয়া এলাকায়। বর্তমানে সৌদি আরবের জেদ্দা শহর থেকে লিখছি। আমার নিজের সাথে ঘটে যাওয়া ঘটনা 2022 সালের মে মাসের শেষের দিকে। ঘটনার স্থান পুরান ঢাকার মিটফোর্ড মেডিকেল হসপিটালে। তো ঘটনা শুরু করার আগে বলে রাখি, যারা পুরান ঢাকা অথবা কেরানীগঞ্জে থাকেন সবাই মোটামুটি চেনেন এই জায়গাটি। চলেন সরাসরি ঘটনায় চলে যাই। আমার নানি তখন এই হাসপাতালে অ্যাডমিটেড ছিলেন এবং সেখানেই ইন্তেকাল করেছেন। সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাত নসিব করেন। তো যখন তিনি সেখানে ছিলেন তখন সবাই দেখতে যেত এবং পালা করে সবাই তার সাথে থাকতো হসপিটালে। তো এইরকমই একদিন আমি গিয়েছিলাম দেখতে নানিকে। পরে আম্মু বলল, আজকে তুই আর আলিফ, মানে আমার মামাতো ভাই, তোরা আজকে হসপিটালে থাকবি, সকালে চলে যাবি। তখন আমরা রাজি হয়ে গেলাম, হ্যাঁ থাকবো, কোনো সমস্যা নেই। আরেকটা কথা, আমার নানির সাথে আমার আম্মুই ছিল শেষ পর্যন্ত। আমাদের রেখেছিল যেন কিছু প্রয়োজন হলে এনে দিতে পারি। তারপর আমরা বাইরে, মানে হসপিটালের কেবিনের বাইরে যে গেস্ট ওয়েটিং চেয়ারগুলো ছিল সেখানে বসে আড্ডা দিচ্ছিলাম। রাতে খাওয়া দাওয়া করলাম হসপিটালের ক্যান্টিনে। তারপর আম্মু চলে গেল কেবিনে আর আমরা দুজন বসে আছি। এর মধ্যে যত আত্মীয় স্বজন ছিল সবাই যার যার মতো বাসায় চলে গেল।
তারপর আম্মুর কাছ থেকে পারমিশন নিয়ে আমরা বাইরে যাই এবং এইরকম করে নিচে রাত পার করে দেওয়ার চেষ্টা করি। 2-3 বার গেলাম বাইরে, রাত তখন 2টার উপরে। তখন আবার বললাম, চল আলিফ বাইরে যাই, চা আর হালকা নাস্তা খেয়ে আসি। তখন আবার চলে গেলাম 2 ভাই। চা নাস্তা শেষ করে আসার সময় নিচে গাছের সামনে একটা বেঞ্চে বসলাম 2 জন। গল্পগুজব করছিলাম, আলাপ আলোচনা চলছিল। এরই মধ্যে দেখলাম আমাদের সামনের একটা বেঞ্চে একটা মেয়ে বসে আছে একা একা। কোনো কথা নেই, নড়াচড়া নেই, কেমন যেন নিস্তেজ, নিস্তব্ধ। আমি কিছুক্ষণ লক্ষ্য করলাম, তার দিকে প্রায় 1 ঘন্টা তাকিয়ে রইলাম। একটুও নড়ল না, বেঞ্চ থেকে উঠল না। পরে আমি আর পাত্তা দিলাম না, আমি আমার মতো গল্প করছিলাম। হঠাৎ করে আলিফ বলল, চল আমরা একটু নদীর পাড়ে যাই, ঘুরে আসি। আমি বললাম, এত রাতে নদীর পাড়ে কেউ নেই, কি করবি যে? আগেই বলে রাখি, যারা চেনেন নাই হসপিটাল তাদের জন্যই বলা, হসপিটালটা একেবারে নদীর সাথেই, বুড়িগঙ্গা নদীর সাথেই এই হাসপাতাল। তো 1 কথায় 2 কথায় বললাম চল যাই। পরে 2 ভাই কথা বলতে বলতে হাঁটতে লাগলাম লম্বা রাস্তা ধরে। 2 পাশে হাসপাতালের বিল্ডিং, আর মাঝখানের পথটা চলে গেছে নদীর পাড়ের রাস্তার দিকে। রাস্তায় ল্যাম্প পোস্ট আছে, তবে 2-1টা নষ্ট, সেই জায়গাগুলো শুধু অন্ধকার। হঠাৎ দেখলাম আমাদের পাশ কাটিয়ে সেই মেয়েটি হাঁটতে লাগলো এবং সে যাচ্ছে আমাদের আগে আগে। আমরা বিষয়টা স্বাভাবিকভাবেই নিয়েছি। তো এইভাবেই আমরা হাঁটছি। যেই পথটা নদীর দিকে গেছে সেখানে বড় একটা লোহার দরজা আছে। সেই দরজা দিয়ে বের হলে মেইন রোড, তারপর নদী আর নৌকাঘাট। কিন্তু মেইন টুইস্টটা হচ্ছে সেখানে থাকা লাশ কাটা ঘর আর তার পাশের মর্গ। যখন আমরা মর্গের কাছাকাছি আসলাম তখন দেখলাম পুরো রাস্তার বাতিগুলো জ্বলছে, শুধু মর্গের সামনের ল্যাম্পটা বাদে। যেই বাতিটি নষ্ট তার একটু দূর থেকেই সবগুলো দিব্যি জ্বলছে। তো আমরা কথা বলতে বলতে হাঁটছি, ওই মেয়েটা আমাদের 10 হাত দূরে হাঁটছে। কিন্তু এরপর যা ঘটল তার জন্য আমরা 2 জন মোটেও প্রস্তুত ছিলাম না। আমরা দেখলাম ওই অল্প অন্ধকার অংশে মেয়েটা যাওয়ার পর হাওয়ায় মিশে গেল, পুরো ভ্যানিশ। ডানে বামে কোথাও যাওয়ার অপশন নেই, একটাই রাস্তা, হয় আমাদের এদিকে ফেরত আসতে হবে, নয় সামনের দিকে যেতে হবে। অন্ধকার অতও তীব্র নয় যে আমরা দেখতে পাচ্ছি না। মেয়েটা যেন হাঁটতে হাঁটতে মিশে গেল। এই দৃশ্য দেখে আমি ভয় পেয়েছি। তার চেয়ে বেশি ভয় পেয়েছে আমার মামাতো ভাই। ও আমার চেয়ে 2-3 বছরের ছোট, তার উপর 2 জনেরই বয়স অল্প। তো আলিফ বলল, চল গিয়ে দেখি, মেয়েটা হয়তো নৌকা দিয়ে আমাদের এলাকায় যাবে, নয়তো রাস্তায় উঠে গেছে, আমরা খেয়াল করিনি। আমি বললাম, চল দেখি। তখন আমরা সাহস করে গেলাম। যেই না হাসপাতালের গেট দিয়ে বের হয়েছি দেখলাম পুরো রাস্তা ফাঁকা, একটা কুকুরও নেই। মেয়েটা তো দূরের কথা। তখন ভাবলাম হয়তো নদী পার হবে, নৌকা ঘাটে গিয়ে দেখি। একটু সামনে যেই না নৌকা ঘাটে উঁকি দিয়েছি দেখলাম পুরো ঘাট ফাঁকা, একটা নৌকা নেই। এইটুকু সময়ের মধ্যে নৌকা নিয়ে মাঝ নদীতে যাওয়াও সম্ভব না, আর মেইন রোড ডানে বামে অনেক লম্বা। এইটুকু সময়ে এই দূরত্ব গাড়ি দিয়েও পার করা সম্ভব না। তারপর আমরা মোটামুটি ভয় পেলাম। বললাম, চল আলিফ আমরা চলে যাই, এখানে থাকা ঠিক হবে না। এই বলে আমরা হাঁটতে লাগলাম। যখনই আমরা মর্গের সামনে আসলাম তখন ঘটল এক অদ্ভুত ঘটনা, যা আমাদের আত্মাকে গ্রাস করে ফেলেছিল। আমরা চুপচাপ এক জায়গায় দাঁড়িয়ে পড়েছিলাম। একটা আওয়াজ, মামাতো ভাইকে বললাম, আলিফ শুনতে পাচ্ছিস? আলিফ মনোযোগ দিয়ে শুনতে লাগলো। মনে হলো মর্গের ভেতর 100 থেকে 150 মানুষ কান্না করছে, তাদের আত্মচিৎকার ভেসে আসছে। আলিফ শুনে স্তব্ধ হয়ে গেছে, বলে, ভাই এটা কিভাবে সম্ভব? মর্গের মেইন ফটক দরজা তো তালা দিয়ে বন্ধ করা। এই বলে ও ঘেমে একাকার। আমি ওকে নিয়ে একটা দৌড় দিলাম। দৌড়ে হাসপাতালের ইমার্জেন্সি কক্ষের সামনে আসতেই হাসপাতালের দারোয়ান আমাদের দিকে ছুটে আসলেন। এসে বললেন, কি হয়েছে বাবা, দৌড়াচ্ছ কেন, কিছু হয়েছে? তখন আমরা পাশের একটি চায়ের দোকানে বসে পানি খেতে খেতে দারোয়ান চাচাকে সব খুলে বললাম। দারোয়ান চাচা সব শুনে বলল, তোমাদের কপাল ভালো বাবা,
তোমরা দুইজন ছিলে, নয়তো এই অভিশপ্ত মেয়ে একা পেলে মানুষকে নিয়ে যায়, তারপর তার লাশ পাওয়া যায় নদীতে অথবা মর্গের কোণে। আল্লাহ তোমাদের বাঁচিয়েছেন। চাচা আরো বলেন, মাঝে মাঝে দেখি এরকম মেয়ে একা একা যায় ওইদিকে, আমরা বাবা পাত্তা দেই না। মর্গে আওয়াজ আসে প্রতিদিনই, মানুষকে সাবধান করি ওইদিকে না যেতে। আমি গিয়েছিলাম চা খেতে, যদি দেখতাম তোমাদের ওইদিকে যেতে নিষেধ করতাম। এই বলে চাচা আমাদের হসপিটালের ভেতরে দিয়ে গেলেন, আর ওপরে গিয়ে একে অপরের দিকে হতবাক হয়ে চেয়ে রইলাম। তারপর সকাল হলে চলে যাই বাসায়। এরপর আর কখনো রাতে ওই হাসপাতালে যাওয়ার সাহস হয়নি। সেই ঘটনার পর 8 থেকে 10 দিন জ্বর ছিল। এই ছিল ঘটনা। ভালো লাগলে শেয়ার করবেন শ্রোতাদের সাথে। লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। আমরা চমৎকার কিছু ঘটনা শুনলাম এবং আজকে অনেকেই হয়তো আপনারা ঢাকার বাইরে বা বাংলাদেশের বাইরে বিভিন্ন জায়গায় আপনারা যাচ্ছেন আপনজনের সাথে ঈদ করার জন্য, এবং ঈদের স্পেশাল ঘটনা আসবে কবে অনেকেই জানতে চেয়েছেন। আমি একটু বলি যে মঙ্গলবার থেকে আমরা আসলে টানা আপনাদেরকে ঈদের ঘটনা শুনিয়ে যাব। সুতরাং প্রথম ঘটনাটি শুনবেন এই মঙ্গলবার, তারপরের বুধবারে থাকবে একটা স্টুডিও সেশন, বৃহস্পতিবারে থাকবে বৃহস্পতিবারের এপিসোড, শুক্রবারে থাকবে শুক্রবারের এপিসোড, এবং এরপরে আপনারা শনিবারেও একটা এপিসোড পাবেন, যেখানে আপনাদের ঈদের একটা স্পেশাল ঘটনা আমরা আপনাদেরকে শোনাবো, একটা স্পেশাল এপিসোড আপনাদেরকে আমরা শোনাবো। এবং সব শেষে আমাদের এই ঈদের যে ঘটনাটা আপনারা শুনবেন, আমি আপনাদেরকে যদি একটু বলি, সেটা হচ্ছে আমরা এই ঈদের যে পুরো আমাদের যে আয়োজন, সেই আয়োজনের নাম দিয়েছি আমরা ভয়ের ছয়। এবং প্রথম রাত অর্থাৎ মঙ্গলবারে আপনারা শুনবেন অমঙ্গলের জঙ্গলে, এবং দ্বিতীয় রাতে আপনারা শুনবেন মন্দ ভয়ের পাল্লায়, এবং তৃতীয় রাত আপনারা শুনবেন পাঙ্গা সুজুর, অর্থাৎ এটা হচ্ছে আপনার তৃতীয় রাত। চতুর্থ রাতে আপনারা শুনবেন কালো মলাট। পঞ্চম রাত আপনারা শুনবেন মৃতের দিঘি বাই সুকান্ত মাইতি, এবং ষষ্ঠ রাত আপনারা শুনবেন 56 জিনের ভয়। এবং এর মধ্যে লাজিম ইয়াসার জিয়াদের ঘটনা রয়েছে, যেমন হচ্ছে বুধবারে স্টুডিও সেশনে আপনারা জুনায়েদ হুজুরের ঘটনাও শুনবেন এই ঈদের মাঝখানেই। সুতরাং বুঝতেই পারছেন দারুণ একটা আয়োজন। এবং আমাদের পুরো সময়টাই আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে রেখেছিলাম এবং আমাদের নতুন ইমেল অ্যাড্রেসের লিঙ্কও আপনাদেরকে দিয়ে রেখেছিলাম। আশা করছি আপনারা সেই অনুযায়ী আপনাদেরকে ঘটনা পাঠাবেন বা সেই অনুযায়ী আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন। আমরা আজকের মতো বিদায় নিচ্ছি, কথা হবে আবারও খুব দ্রুত। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকুন। আল্লাহ হাফেজ।